আসসালামু আলাইকুম। আজকে রাত্রিকালীন ক্লাসে আমরা বিগত সালে যে সকল প্রশ্ন এসেছিল বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় সেগুলি নিয়ে আলোচনা করব। তো তার আগে আমাদের একটা প্রশ্ন এসেছিল যে কি প্রশ্নটা জানি হান্নান তোমার? স্যার ওই যে সাউন্ড ইন্সপেক্টর নারীর ইয়া বা লুকানো আছে। না, ওটা না। মানে চোরাই মাল কি জানি বললা, বুঝলি? চোরাই মাল। স্যার রাত্রে টহল ডিউটি করার পর স্যার চোরকে দেখতে পেলেন, চোর দৌড়িয়ে পালিয়ে যায়, কিছু মালামাল রেখে যায়। পরে পুলিশ শুধু সে মালামাল গুলো ভাগ করে নিয়ে যায় স্যার। এই যে বিষয়টা, একজন মনে করো একজন পুলিশ সদস্য চোরকে দেখতে পেলো বা একজন ব্যক্তি কিছু মালামাল ফেলে দিয়ে পালিয়ে গেল। তাহলে এই মালামালটা কি হলো এখন? বেওয়ারিশ সম্পত্তি হিসেবে গণ্য হবে। বিষয়টা বুঝতে পারছো? এখন এই বেওয়ারিশ সম্পত্তি সম্পর্কে পুলিশের দায়িত্ব হলো এটা হেফাজতে নেওয়া। এবং হেফাজতে নেয়ার পর এটা পুলিশের প্রসেসে উল্লেখ করা আছে বেওয়ারিশ, দাবিদারবিহীন, মালিকবিহীন। পুলিশ কিন্তু দেখলো যে একটা লোক মাল ফেলে দিয়ে গেল। পুলিশ জানে মালটা হয়তো বা কারো কাছ থেকে নিয়ে আসছে, কিন্তু পুলিশ তো মালিককে খুঁজে পায় নাই। মালিককে খুঁজে পাইলো? মালিককে যেহেতু খুঁজে পায় নাই, তাহলে পুলিশ এখন এই মালটা কার কাছে দিবে? তাহলে পুলিশের কাজ কি হবে? এই মালটা তার হেফাজতে নেয়া। এখন হেফাজতে নেয়ার পরে দেখা গেল সে হেফাজতে না নিয়ে ওই মালটা নিজেই আত্মসাৎ করেছে। এটা সরাসরি পেনাল কোডের 403 ধারা, তসরুপ যেটাকে বলা হয়। বিষয়টা ক্লিয়ার? স্যার ক্লিয়ার স্যার। এখানে সিআরপিসির কোনো ধারা আসার সুযোগ নেই। সিআরপিসির 523, 24, 25 শোনো। হ্যাঁ, হ্যাঁ, যদি মনে করেন অর্ধেক মাল দিল অর্ধেক দিল না স্যার, অর্ধেক জব্দ দেখালো অর্ধেক দেয় নাই। সেটাও 403 ধারা হবে। সেটাও 403 চারশো ধারা। তিন হবে। হ্যাঁ। স্যার, হ্যাঁ, তাহলে স্যার 409 যে স্যার ওই বিষয়টা কি স্যার, ওই আর কি 409 হলো কাছাকাছি? কোনো ব্যাংকার, কোনো গুদাম রক্ষক কিংবা মালখানার রক্ষক। অর্থাৎ এটা তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে এটা রক্ষণাবেক্ষণ করা। এই রক্ষণাবেক্ষণের দায়িত্ব প্রাপ্ত হয়ে যদি তুমি সেখানকার কোনো মানে আমানতকে খেয়ানত করো, একটা বাংলা ভাষায় যেটাকে বলে, বিষয়টা বুঝতে পারছো? জি স্যার। এগুলো এক একটা এক এক ভাবে। স্যার যদি জব্দ তালিকা করে তারপরে অর্ধেক মাল করলো, অর্ধেক করলো না স্যার। একই কথা, সে জব্দতা লিখে করে অর্ধেক করছে, অর্ধেক তার মানে কি আত্মসাৎ করে, তার কাজ ছিল পুরাটাই করা। বুঝতে পারছো? স্যার ওই যে আহ, উনি তো চারশো আরেকটা চারশো কথা নয় স্যার, দিয়ে ওই যে ফাইল করেন স্যার। স্টপ। কি হলো হান্নান? স্যার এম, এক একটি করিম একজন একজন পুলিশ অধিকারী সংবাদ দেয় যে পাশের বাড়িতে একটা অস্ত্র লুকোনো অবস্থা আছে স্যার। হ্যাঁ, তার শত্রুকে বিভূত পরামর্শ স্যার, এটা কি স্যার 192 প্রশ্ন হবে স্যার? না। না, যদি না, না। স্টপ, যদি প্রশ্নটার মধ্যে এরকম উল্লেখ থাকে যে ক নামক ব্যক্তি খকে মামলায় ফাঁসানোর উদ্দেশ্যে, এ কথাটা উল্লেখ থাকতে হবে। আর যদি এরকম থাকে ক নামক ব্যক্তি খ নামক পুলিশ অফিসারকে জানায় যে গয়ের বাড়িতে একটি অস্ত্র লুকায়িত আছে, এখানে পুলিশের 25 ধারা ছাড়া এ- সে যেতে পারে না। না, ওইটা স্যার হচ্ছে ফাঁসানোর জন্য স্যার। ফাঁসানোর জন্য অস্ত্রের হলে উপর দিয়ে স্যার। এখানে এখানে মিথ্যা সাক্ষ্য সৃষ্টি করা, 193 ধারা। স্যার স্যার দি স্যার ওই যে স্যার ওখানে স্যার 28 দ্বারা দিচ্ছে স্যার, 1900 দিচ্ছে স্যার। বাদ দাও, 28 ধারা 19-এর ক এখানে হবে না। এখানে চাওয়া হয়েছে কারটা। 19-এর কটা কার জানো? 19-এর কটা হলো যে ব্যক্তির দখলে অস্ত্রটা পাওয়া যাবে তিনি যদি অস্ত্রের কাগজপত্র দেখাতে না পারেন, অর্থাৎ বেআইনি অস্ত্র হলে। এখানে তো আমরা তার অপরাধ চাইনি, আমরা চাইছি যে ব্যক্তিটা আর এক ব্যক্তিকে ফাঁসানোর জন্য এই মিথ্যা সাক্ষ্যটা উদ্ভাবন করেছে, তার শাস্তির কথা আমরা চেয়েছি। বিষয়টা ক্লিয়ার? হ্যাঁ, জি স্যার। নাজবুল আর বলো। আস্তে, নাজবুল, কিছু বলবা নাজবুল? না স্যার, বলো না স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, হান্নান কি বলতে চাচ্ছো? স্যার টহল ডিউটি করা গেলে যদি স্যার একটা আগ্নেয়াস্ত্র দেখতে পাই স্যার, সেটা কি স্যার আমরা স্যার ফৌজদারি করতে 550 হেফাজতে নিতে পারবো নাকি স্যার? শুধু 25 দ্বারা ম্যাজিস্ট্রেট স্যারকে জানাবো না, স্যার? পুলিশ। একটা সেকেন্ড। আচ্ছা, তো আরেকটা সেকেন্ড শোনো। প্রশ্নটা প্রশ্নটা আসছে যে আপনি একটা ব্যক্তির দেহ তল্লাশি করে একটা পিস্তল পেয়েছেন।
তাহলে মনে করতে হবে এই পিস্তলটার সম্পর্কে আপনার করণীয় কি। তাহলে মনে করতে হবে যে দেহ তল্লাশি করে কোনো ব্যক্তির শরীরে যদি পিস্তল পাওয়া যায়, তাহলে পুলিশের কাজ হবে এটা জব্দ তালিকা আমলে জব্দ করে তার হেফাজতে নেওয়া। এই তো, এখানে কিন্তু ওই ব্যক্তির কোন ধারার শাস্তি সেটা কিন্তু চাই নাই, পুলিশ কি ব্যবস্থা নেবে সেটা জানতে চাচ্ছে। তাহলে পুলিশ হেফাজতে নেবেন, নেয়ার পর কি করবেন? এই অস্ত্র আইনের 13 ধারার মধ্যে একটা কথা বলা আছে যে কোনো ব্যক্তির কাছে যদি কোনো পুলিশ লাইসেন্সবিহীন অস্ত্র পান, তাহলে পুলিশের কাজ হবে সেই ব্যক্তির কাছ থেকে অস্ত্রটা নেওয়া, অর্থাৎ তাকে অস্ত্র মুক্ত করা। বিষয়টা ক্লিয়ার? তো এখানে তুমি এই ধারা দিবা ওই ধারা দিবা, এখানে তো কিছু বলার নাই। পিস্তল চোরাই মাল যে কোনো মাল হতে পারে, তা চোরাই মাল তো আর উল্লেখ করা নেই। 550 ধারা এটা ব্যবহার হয়ে থাকে সন্দিগ্ধ বা চোরাই মাল হিসেবে। বিষয়টা ক্লিয়ার, হান্নান? স্যার ওকে, বাদ দাও। স্যার, হ্যাঁ, আমরা অস্ত্র আইনের 13 ধারা মোতাবেক আহ, পুলিশের কাজ হলো উক্ত ব্যক্তি থেকে মানে উক্ত ব্যক্তিকে অস্ত্রমুক্ত করা বা জব্দ তালিকামূলক হেফাজতে নেওয়া। হ্যাঁ। এই সংক্রান্তে কি স্যার, যিনি হেফাজতে নিচ্ছেন অফিসার ইনচার্জের নিকট কি স্যার এই সংক্রান্তে এর জন্য এখানে একটা অফিসার আবেদন করবেন? ইনচার্জকে না জানিয়ে তো আপনি কোনো কিছুই করতে পারবেন না। তাই বলে কি অফিসার ইনচার্জ জানাটা কি বড় ব্যাপার দেখা দিল? আপনি কি করবেন সেটা নেন। মানে বিষয়টা ক্লিয়ার? অফিসার ইনচার্জের নিকট তার বিরুদ্ধে না, আহ, এটা না, এটা তোমার মামলা এটা নেওয়ার জন্য আবেদন করব? এখানে এটা এত কিছু দরকার নেই তো। বলা আছে কোনো ব্যক্তির নিকট বেআইনি অস্ত্র পেলে পুলিশের করণীয় কি, পুলিশ সেটা নিবেই। নেয়ার পর তার হেফাজতে নিয়ে পুলিশ থানায় গিয়ে তো অভিযোগ দায়ের করবে। তো অভিযোগ দায়ের করতে গেলে ধারা উল্লেখ করে দিতে হবে, কোথায় উল্লেখ করা আছে, কোন আইনে উল্লেখ এই করা আছে। সংক্রান্তে তার বিরুদ্ধে মামলা নেওয়ার জন্য পুলিশ অফিসারের কোনো থানার দরকার অফিসার নেই, ইনচার্জের তুমি নিকট যে আবেদন অস্ত্রটা করব? উদ্ধার করেছো উদ্ধারকৃত অস্ত্র সম্পর্কে অফিসার ইনচার্জ বরাবর একখানা অভিযোগ দায়ের করবে, আর কিছু না। স্যার এখানে শুধু ধরা মামলা আছে সেক্ষেত্রে। এগুলা কিছু বোঝে না, এগুলা শোনা হয়েছে কি ফাও পইরা পইরা মানুষের কাছে পড়ছে তো অনেকগুলো, এগুলো আসলে বোঝা মুশকিল। যাই হোক, না, আমি স্যার এট পাস, আমি কোথাও পড়ি নাই ভাই স্যার। রাখো ভাই, এত কথা কম করে বলো, যেটা বুঝবা না সেটা আলাদা জিনিস, কিন্তু হুদাই করে সময় নষ্ট করা কোনো লাভ নাই। আচ্ছা, আপনি সাভার থানার একজন এসআই, গাছের ডালে রশিতে একজন মহিলার লাশ ঝুলে থাকার পর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলেন। ইয়ে হত্যা না আত্মহত্যা কিভাবে নির্ণয় করবেন? প্রশ্নটা হলো যে আপনি একজন সাব ইন্সপেক্টর, আপনি গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে এরকম একটা সংবাদ পেয়েছেন। সংবাদ পাওয়ার পর আপনি সেখানে গেছেন, যাওয়ার পরে আপনি কিভাবে বুঝবেন যে এই গলায় রশি দিয়ে যিনি আত্মহত্যা করেছে এটি কি আসলে আত্মহত্যা না হত্যা? কিভাবে বুঝবো? যেহেতু গলায় রশি দিয়ে কথা বলা আছে, আমরা এখানে সর্বোচ্চ ধারা যেটা দিতে পারি সিআরপিসির 174, পিআরবি 299। আমরা যেহেতু সুরথাল আমরা লিখবো যে সুরথাল প্রতিবেদন এই ধারা অনুযায়ী সুরথাল প্রতিবেদন প্রস্তুত করাকালে যদি তার শরীরে গলায় রশি দিয়ে আত্মহত্যার যে সকল চিহ্ন থাকার কথা সে সকল চিহ্ন যদি না থাকে, যেমন যদি দেখা যায় যে যেমন আত্মহত্যার ক্ষেত্রে তার গলায় অর্ধচন্দ্রের মতো দাগ থাকবে, যদি দাগ না থাকে তাহলে মনে করতে হবে এটি আত্মহত্যা না, এটি হত্যা। আবার রশির গিঁট যদি একাধিক থাকে সেক্ষেত্রেও ধরে নেওয়া যেতে পারে যে এটি আত্মহত্যা না হত্যা। এরপরে তার হাতের আঙ্গুলগুলো সোজা হয়ে থাকবে, জিহ্বায় কামড়। অর্থাৎ আত্মহত্যার ক্ষেত্রে যে সকল চিহ্ন পরিলক্ষিত হওয়ার কথা যদি এগুলো না থাকে তাহলে ধরে নেব এটি আত্মহত্যা নয়। বিষয়টা ক্লিয়ার? আমি সংক্ষেপে কথাটা উল্লেখ করলাম। কি আমার কথা কি বুঝতে পারছো তোমরা, বোঝো নাই? জি স্যার। স্যার ক্লিয়ার, বুঝতে পারছি বুঝতে স্যার। পারছি। আর কিছু বুঝতে হবে স্যার? একটা পরীক্ষায় প্রশ্ন আসছিল তোমাদের যে আপনি একটা ঘটনাস্থলে গেলেন,
কিভাবে বুঝবেন যে এখানে বেআইনি সমাবেশ সংগঠিত হয়েছিল? একটা প্রশ্ন এরকম আসছিল যে আপনি একটা ঘটনাস্থলে গেলেন, কিভাবে বুঝবেন যে সেখানে বেআইনি সমাবেশ সংগঠিত হয়েছিল? তাহলে আমাকে বুঝতে হবে যে আমি ঘটনাস্থলে যাওয়ার পর এই যে বেআইনি সমাবেশ সংগঠিত হওয়ার ক্ষেত্রে পাঁচটা যে উদাহরণ আছে, পাঁচটা ভাঙচুর আছে, এটা আছে, ওটা, কিছু না কিছু চিহ্ন তো থাকবে, থাকবে না? জি স্যার। সরকারি ইট সম্পত্তির পাটকেল ক্ষতি সাধন, অগ্নিসংযোগ। কর্তব্য কাজে বাধা দান, ইট পাটকেল কিছু নাই, আপনি গিয়ে দেখলেন কি সুন্দর ঘর চকচকা, তাহলে আপনি কি বুঝবেন এটা বেআইনি সমাবেশ সংগঠিত হয়েছিল? কি না স্যার। প্রশ্ন তাহলে 141 এরকমই। যে ক্লোজ গুলো। তুমি থাকো বাবা, আমি একটা উদাহরণ দিলে তুমি পেশায় না কি কো আল্লাহ জানে। বিষয়টা এখানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আপনি গলায় রশি দিয়ে আত্মহত্যা করছে, এই সংবাদ পেয়ে গেছেন। এখন কিভাবে বুঝবেন যে এটা আত্মহত্যা না হত্যা? তাহলে বুঝতে হবে যে আত্মহত্যার যে সকল চিহ্ন থাকার কথা, এই সকল চিহ্ন যদি না থাকে তাহলে আমি বুঝবো আমি এটা হত্যা। আমার কথা কি বুঝতে পারছো? এখন মনে করো জি যে স্যার। পানিতে ডুবে একজন লোক মারা গেছে, আপনি কিভাবে বুঝবেন যে তাকে হত্যা করে পানিতে ডুবানো হয়েছিল? তার মানে পানিতে ডুবে আত্মহত্যার ক্ষেত্রে বা পানিতে ডুবে একটা লোক মৃত্যুবরণ করার ক্ষেত্রে যে সকল চিহ্ন থাকার কথা, এই সকল চিহ্ন যদি না থাকে তাহলে আমরা কি ধরে নিব বলো? আমরা ধরে নেব যে এটা হত্যামূলক কাজ। এই জিনিসগুলো বুঝতে হবে। যাই হোক, আচ্ছা, একটি খুন কখন অপরাধের আওতায় পড়ে না ব্যাখ্যা করুন। একটি খুন কখন অপরাধের আওতায় পড়ে না? একটা খুন বুঝতে হবে এটা কত ধারা। 101-103। খেয়াল করে 46-3, 100 ধারা, 103 ধারা। হ্যাঁ, আমরা আমরা কি লিখবো জানো? আমরা লিখবো যে যে সকল খুন অপরাধের আওতায় আসে না তা নিম্নরূপ। কথাটাকে বুঝতে পারছো? এখন তুমি বোঝো না সোজো না, 100 ধারা 103 ধারা ওখানে লেখা আছে একরকম, আর তুমি সেভাবে লিখে দিলে তাহলে কি হবে? আমার কথা কি বুঝতে পারছো তুমি? জি স্যার। প্রশ্ন আসছে, প্রশ্নটা হলো এরকম যে একটি খুন কখন অপরাধের আওতায় পড়ে না? একটা খুন, তাহলে কোন কাজটা খুন? গাছ থেকে পড়ে গেল, বা গাড়ি রাস্তায় উঠাই দিল, বা ওই কুড়ালের পাট খুলে গেল, এটা কি খুনের মধ্যে পড়ে? না কি? স্যার। তাহলে বলছে যে একটা খুন কখন অপরাধের আওতায় পড়ে না, তাহলে এই খুনটা কোনটা? পেনাল কোডের 100 ধারা 103 ধারা। তাহলে আমরা লিখব যে যে সকল খুন অপরাধের আওতায় আসে না তার নিম্নরূপ। এরপরে আমরা লিখব পেনাল কোডের 100 ধারা। আমরা লিখব যে পেনাল কোডের 101 যে উদাহরণ, আমরা লিখব যে এমন ভাবে আক্রমণ করেছে আক্রান্ত ব্যক্তি যদি আক্রমণকারীকে প্রতিহত না করেন সেক্ষেত্রে মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ধরনের ঘটনার ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তি আক্রমণকারীকে খুন করলে তাহা খুনের আওতায় পড়ে না। এখন তুমি যদি না বুঝে ওই 100 ধারায় যেভাবে লেখা আছে এভাবে দিয়ে দাও, 103 ধারায় যেভাবে আছে দিয়ে দাও, তার মানে কি তুমি বোঝো নাই। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? আমার কথা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে স্যার বুঝতে পারছি। পারছি স্যার। এই জিনিসগুলো তোমাদেরকে বুঝতে হবে। অর্থাৎ প্রশ্নে চলে আসলো যে দেহরক্ষার প্রয়োজনে কখন একজন ব্যক্তির মৃত্যু ঘটালেও তা অপরাধ হিসেবে গণ্য হবে না, তখন লিখতে হবে একরকম ভাবে। আর যদি আসে যে সকল কাজের ক্ষেত্রে একজন ব্যক্তির মৃত্যু ঘটালেও তাহা আইনে অপরাধ হবে না, অর্থাৎ তাহলে কিন্তু অনেকগুলো চলে আসবে। কিন্তু যদি প্রশ্ন আসে যে এমন একটি খুন, আবার যদি এমন আসে যে আইন অনুযায়ী সব ক্ষেত্রে খুন শাস্তিযোগ্য অপরাধ, তবে কিছু খুন আছে তার শাস্তির মধ্যে পড়ে না, তখন কিন্তু ওই ধারাটাই তোমাকে
প্রশ্ন যেভাবে করছে সেভাবে উত্তরটা দিতে হবে। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার। এখন এইটা যদি তোমার মাথায় না আসে, এখন তুমি যদি 100 ধারার হুবহু লিখে দাও, 103 ধারা হুবহু লিখে দাও, তাহলে কিন্তু নাম্বার বেশি পাবা না। আমার কথা বোঝা গেছে? আবার এখানে হুদাই পিআরবি 153 পুলিশ আইনের এই সেই, না, আসার কোনো সুযোগ নাই, কারণ এখানে পুলিশ শব্দটা ব্যবহার করা হয় নাই। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? আচ্ছা, আরেকটা কথা আছে। আবার ওই যে তুমি যদি এখন যারা লয়ের স্টুডেন্ট, ওদের গাইড, ওদের গাইড না, ওদের তুমি যদি এখন বইগুলো দেখো, ওরা অনেকগুলো ধারা দিয়েছে। এই যেমন আমরা কথা বলি, কথার ক্ষেত্রে আলাদা হবে তোমার বোঝার জন্য, কিন্তু পরীক্ষার ক্ষেত্রে আলাদা হবে। এই জন্য বুঝে শুনে উত্তর দিতে হবে। তার প্রশ্নটা ছিল, একটি খুন কখন অপরাধের আওতায় আসে না? এখানে অন্য কোনো ধারা দেওয়ার সুযোগ নাই। আমরা দেব প্যানেল কোডের 100 ধারার যে 6টি উদাহরণ, 103 ধারার 4টি উদাহরণ। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। কারো কোনো সমস্যা আছে এটা বুঝতে? না স্যার। না স্যার। আচ্ছা, অপরাধের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে কি ধরনের 2018 সনে আসছিল অপরাধের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য। দেখো, আমরা প্রতিরোধ কাকে বলে, প্রতিরোধ কাকে বলে বলো তো দেখি, কে বলতে পারবা? স্যার, ঘটনা ঘটার আগে যে ব্যবস্থা গ্রহণ করা হয় আচ্ছা, তাকে তার মানে, প্রতিরোধ বলে। আচ্ছা, যাহাই প্রতিরোধ সেটাই তো নিবারণ নাকি? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাই তো পূর্ববর্তী ব্যবস্থা নাকি? জি স্যার। আচ্ছা, জি স্যার। তার মানে, বা প্রতিরোধমূলক বা প্রিভেন্টিভ অ্যাকশন যেটাকে বলা হয়, তার মানে একটা অপরাধ সংগঠিত হওয়ার আগে যে ব্যবস্থা গ্রহণ করলে অপরাধটি সংগঠিত হয় না, সেটাকেই বলা হয় প্রতিরোধমূলক ব্যবস্থা। আমরা কথা বলি না যে আমাদের প্রতিরোধের মুখে তারা পালায় যেতে বাধ্য হয়েছে, আমরা বলি না অনেক সময়? আমরা কি বলি যে তারা মারামারি করতেছিল, আমরা যাওয়ার পর তারা পালাই গেছে? তা তো বলি না। অর্থাৎ তারা কাজটা করতে পারে নাই। এখন একটা আইন আছে, সেটি হলো সিআরপিসি। এই সিআরপিসির একটা অধ্যায় আছে, অধ্যায়টা হলো 13তম অধ্যায়। এই 13তম অধ্যায়ে মাত্র 5টা ধারা আছে, এবং প্রত্যেকটা অধ্যায়ের কিন্তু এক একটা করে কারণ উল্লেখ করা আছে, এই অধ্যায়ের জন্মটা কি জন্য হয়েছে এবং এই অধ্যায়ের কাজটা কি। সেখানে এই 13তম অধ্যায় শুরু হয়েছে সিআরপিসির 149 ধারা থেকে। এই যে 13তম অধ্যায়, এই অধ্যায়ের কাজটা হলো নিবারণমূলক ব্যবস্থা। কার? পুলিশ কর্তৃক নিবারণমূলক ব্যবস্থা। অর্থাৎ এই এই অধ্যায়টা শুধুমাত্র পুলিশের, কোনো পাবলিকের জন্য না, কোনো ম্যাজিস্ট্রেটের জন্য। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? তাহলে প্রশ্ন আসছে, অপরাধের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে কোন ধরনের ক্ষমতা দেওয়া হয়েছে, ফৌজদারি কার্যবিধির আলোকে বিশ্লেষণ করুন। সিআরপিসির, আমি কেন কথাটা বলি, তোমরা অনেকেই অনেকজনের কাছে পড়ো, তো এটা আমি বুঝতে পারি। যেমন পুলিশের কথা বলা হয়েছে, অপরাধ নিবারণের জন্য সিআরপিসি অনুযায়ী পুলিশকে কোন ধরনের ক্ষমতা দেয়া হয়েছে, এই তো নাকি? আচ্ছা, সিআরপিসির 106 থেকে 110, এটা কি পুলিশের কাজ না ম্যাজিস্ট্রেটের কাজ? ম্যাজিস্ট্রেটের কাছে। স্যার ম্যাজিস্ট্রেটের কাছে এটা স্যার। আচ্ছা, তাহলে এখানে 106 বা 10 এগুলো আসার কোনো সুযোগ আছে এই প্রশ্নের সাথে? স্যার একেবারে সুযোগ নেই স্যার। আচ্ছা, আরেকটা প্রশ্নে চলে আসি। সিআরপিসি 54 ধারা, 54 ধারায় অপরাধ না করলে কিন্তু 54 ধারা অনুযায়ী বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায় না, জানো তো? অপরাধটা জি করতে স্যার। হবে বা সন্দেহ হতে হবে, এই তো নাকি? তার মানে জি অপরাধ স্যার। করেছে মর্মে সন্দেহ থাকতে হবে। এটা কি নিবারণমূলক ব্যবস্থা? 54 ধারায় গ্রেপ্তার করে কাউকে নিবারণ করা যায়? না না স্যার। স্যার, না।
তাহলে যারা একটা আচ্ছা, পুলিশ আইনের 34 ধারা, পুলিশ আইনের 34 ধারা কি বলা আছে? গরু জবাই করছে, পুকুর খুলে রাখছে, রোগ বালাই নিয়ে ঘুরতেছে, এগুলো না? তার মানে কি এটা অপরাধ না? জি স্যার। অপরাধ জি স্যার। সংগঠিত হয়। অলরেডি ঘটনা কিন্তু ঘটে গেছে, তাই না? আচ্ছা, জি স্যার। যারা এই ধারার সাথে এই ধারাগুলো দিয়েছে, 149-এর থেকে শুরু করে 153-এর মধ্যে অন্যান্য ধারাগুলো দিয়েছে, ও জীবনেও বোঝে নাই আইন, বোঝার চেষ্টাও করবে না। বুঝতে পারছো তো? আমি যে ক্লাস করাই, এগুলো আবার শুনে শুনে অনেকে শুনে, বুঝতে পারছো? তোমরা আবার অনেকে শেয়ার মেয়ার করে দাও, আমরা দেখি তো। তো এগুলো শুনে শুনে আর আবার মুসলমান হয়। তাহলে এই যখন প্রশ্ন আসে যে আমলযোগ্য অপরাধ নিবারণ কল্পে পুলিশের ক্ষমতা, তাহলে মনে করতে হবে সিআরপিসির 153 থেকে, দুঃখিত, 149 থেকে 153। তাহলে 149 ধারা কি বলা আছে? প্রত্যেকটি আমলযোগ্য অপরাধ নিবারণ করাই হচ্ছে পুলিশের দায়িত্ব এবং কর্তব্য। অর্থাৎ পুলিশ আমলযোগ্য অপরাধ যথাসাধ্য নিবারণ করবে। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। 150-এ বলা আছে যে কোনো ব্যক্তিরা যদি আমলযোগ্য অপরাধ করিবার জন্য, করে নাই কিন্তু, আমলযোগ্য অপরাধ সংগঠিত সংগঠিত করিবার উদ্দেশ্যে সলা পরামর্শ করেন, মতলব আঁকেন, ষড়যন্ত্র করেন, তারা কিন্তু ঘটনা ঘটায় নাই কিন্তু করার জন্য প্রস্তুতি নিচ্ছে বা সলা পরামর্শ করতেছে, সেটাকেও পুলিশ কি করতে পারেন? পুলিশ যদি দেখতে পারেন, তখন পুলিশের দায়িত্ব হবে ওই ব্যক্তিরা যে এলাকার মধ্যে অবস্থান করতেছে, আপনি পুলিশ অফিসার হিসেবে সেই থানার অফিসার ইনচার্জকে বিষয়টি জানাবেন, অথবা আপনি যার আন্ডারে আছেন তাকে বিষয়টি জানাবেন। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। আর 149-এ যেহেতু বলেছে নিজেই প্রতিহত করতে পারবেন। আমরা অনেক সময়, "এই, তোমরা কারা এখান থেকে যাও।" আমি প্রত্যেক দিনে বলি, আজকেও বাসার সামনে দেখি দুটা, কেমন জানি সন্দেহ মনে হলো, বিকালবেলা বৃষ্টি আসছে, চিন্তা করলাম চোর না বাটপায়, তোমরা এখানে কেন, সোজা দৌড় দাও। জিনিসটা হলো এটা। এইরকম ব্যক্তিদেরকে যদি জানা যায় যে এই ব্যক্তিরা এইরকম অপরাধ করবে মর্মে শলা পরামর্শ করছে, ফন্দি ফিকিয়ে রাখছে, বা ষড়যন্ত্র করতেছে, তাদেরকে আপনি সিআরপিসির 151 ধারায় বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। তার মানে কি, অপরাধ করতে দেওয়ার আগে। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। 152, এখানে সরকারি সম্পদের কথা বলা হয়েছে, নদী নালার কথা বলা হয়েছে, কোনো নৌকা বা কোনো বোট বা কোনো লঞ্চ, স্টিমার, এর যে চিহ্নগুলো আছে, এই চিহ্নগুলো যাতে কেউ ক্ষতি না করে, সেটা প্রতিরোধ করলেও পুলিশ ব্যবস্থা নিতে পারবে। এরপর 153 বলছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কথা। তার মানে একটা প্রশ্ন আসে এখানে, দুটো প্রশ্ন একটা আসে যে, দেখো আমি কাকে বলবো? আহ, আমার যেহেতু ছাত্র কম, সেহেতু তো এটা মানাই লাগে আমাকেই। কথাটা হলো এরকম যে, আমলযোগ্য অপরাধ নিবারণ কল্পে থানার ইন্সপেক্টরের সাথে অফিসার ইনচার্জের কাজের পার্থক্য। এটা প্রশ্ন দুইবার আসছিল। আমলযোগ্য অপরাধ নিবারণ কল্পে, তাহলে আমাদেরকে দেখতে হবে যে আমলযোগ্য অপরাধ নিবারণের একটা অধ্যায় কোনটা? 13তম অধ্যায়। তাহলে থানার ইন্সপেক্টরের সাথে অফিসার ইনচার্জের কাজের পার্থক্য মানে কি? আমরা 149-এ দেখি লেখা আছে, কোন পুলিশ অফিসার, বই হাতে নাও, বই ছাড়া তো ফাও পড়ে লাভ নেই। 150-এ বলা আছে কোন পুলিশ অফিসার, 151-তে বলা আছে কোন পুলিশ অফিসার, 152-তে বলা আছে কোন পুলিশ অফিসার, আর 153 গিয়ে বলছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তাহলে আমরা এই 5টা ধারার মধ্যে আমাদের প্রশ্নটা আসলো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে থানার ইন্সপেক্টরের কাজের পার্থক্য আমলযোগ্য অপরাধ নিবারণ করবে। তার মানে কি, একজন ইন্সপেক্টর তিনি যদি থানার অফিসার ইনচার্জ না থাকেন, তাহলে তিনি কি করতে পারবেন? 149 থেকে 152 পর্যন্ত ধারা অ্যাপ্লাই করতে পারবেন। 153 ধারা অ্যাপ্লাই করার তার কোনো সুযোগ নাই। কিন্তু অফিসার ইনচার্জ 149 থেকে 153 প্রত্যেকটি ধারা অ্যাপ্লাই করতে পারবেন অপরাধ নিবারণের জন্য।
তাহলে পার্থক্য কোনটা হচ্ছে? 153 ধারা, অর্থাৎ 153 ধারাটা আমলযোগ্য অপরাধ নিবারণ কল্পে থানার অফিসার ইনচার্জ প্রয়োগ করতে পারবেন, থানার ইন্সপেক্টর পারবেন না। আমার কথা ক্লিয়ার? জি স্যার। কিন্তু ছাগলের দলেরা লেখছে অফিসার ইনচার্জ মামলা রুজু করতে পারে, এ পারে না, ও পারে না, ইত্যাদি পারে না। এগুলো ভোকাস। কারণ অফিসার ইনচার্জ মামলা রেকর্ড করতে পারবে, আমাদের প্রশ্নটা হলো আমলযোগ্য অপরাধ নিবারণ কল্পে। তাহলে আগে দেখতে হবে যে কোন অধ্যায়ে আমলযোগ্য অপরাধ নিবারণের কথা বলা আছে। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? কি সবাই ক্যামেরা বন্ধ কেন? পাশে কি বউটাও বসছে নাকি পড়ালেখা করার জন্য? অনেকে তো আবার বউ চাকরি করে। হুম। আমার কথা কি বোঝা গেছে না বোঝো নাই? স্যার, স্যার বুঝতে পারছি স্যার। হ্যাঁ, বেলাল বলো। তাহলে স্যার থানার অফিসার ইনচার্জ এমনকি ইন্সপেক্টরের মধ্যে পার্থক্যের যে বিষয়টা বলছেন, যে এখানে হলো 149 থেকে 152, এখানে ইন্সপেক্টর যিনি সেই প্রয়োগ করতে পারবেন, এমনকি থানার অফিসার ইনচার্জের ক্ষেত্রে 149 থেকে 153 পর্যন্ত প্রয়োগ করতে পারবেন। এইটাই স্যার পার্থক্য। পার্থক্য এক ধারা, 153। অফিসার ইনচার্জ পারেন, ইন্সপেক্টর পারেন না 153। এটা আমি তোমাদের বুঝালাম। কিন্তু কেউ এখানে দিছে ওই বেআইনি জনতা ছত্রভঙ্গ করতে পারেন, ইন্সপেক্টর পারেন না, এটা পারেন না, ওইটা পারেন না, মামলা রেকর্ড পারেন না। ও নিজেও বোঝে না। আমি তোমাদের একটা কথা বলি, আজকে প্রশ্ন দাও আমলযোগ্য অপরাধ নিবারণ কল্পে পুলিশের করণীয়, আমলযোগ্য অপরাধ নিবারণ কল্পে। এটা জানেই না যে একটা অধ্যায় আছে শুধুমাত্র আমলযোগ্য অপরাধ নিবারণটাই জানে না। আজকে সারা রাত্রে যে পুলিশ বৃষ্টির মধ্যে ডিউটি করতেছে, মশার কামড় খেয়ে ডিউটি করতেছে, কি জন্য? যাতে ডাকাতি হয় সেজন্য, যাতে চুরি ডাকাতি কোনো অপরাধ সংগঠিত হতে না পারে সে লক্ষ্যে। এটাই হলো 149 থেকে 153। বিষয়টা ক্লিয়ার? এই অধ্যায়টাই এই জি অধ্যায়, স্যার, ক্লিয়ার স্যার। এই অধ্যায়ের মধ্যেই লেখা আছে আমলযোগ্য অপরাধ নিবারণ বা পুলিশ কর্তৃক নিবারণমূলক ব্যবস্থা। তো এগুলো যারা মাস্টারি করে এরা তো জানেই না। এখন এই শিখতে শিখতে এরা ভ্যাটান মাস্টার, বোঝেনি, কথার কিছু নাই। কি নূর মোহাম্মদ কিছু বলবা? না না স্যার। একটা প্রশ্ন দেখো, এটা 2018 সনে আসছিল। নম্বরবিহীন একটি মাইক্রোবাস বেওয়ারিশ হিসেবে থানায় জব্দ করা হয়। মাইক্রোবাসটি নিষ্পত্তিকরণের পদ্ধতি বর্ণনা করুন। জানো তোমরা এই প্রশ্নের উত্তরে আমাদের লোকেরা সিআরপিসির 523, 24, 25 যা আছে সিআরপিসি দিয়ে দিছে। কে? একটা মাইক্রোবাস বেওয়ারিশ হিসেবে জব্দ করা হয়েছে, এটা নিষ্পত্তির বিধিবিধান আলোচনা করুন। আচ্ছা, সিআরপিসি 523, 24, 25, এটা কি বেওয়ারিশের কথা বলা হয়েছে না চোরার কথা বলা হয়েছে? পুরার কি? কথা বলা হয়েছে। তাহলে আমরা বাস ট্রাক যেটাই বেওয়ারিশ হিসেবে আমরা সিজ করি না কেন, এটা নিষ্পত্তির ধারা কোথায়? পুলিশ আইনে 26 এবং 27। তোমার ফেলে তো এইখানেই তোমার নাম্বার গুলো চলে যাচ্ছে। আমার কথা কি বুঝতে পারছো? এখন তুমি গিয়ে বলতেছো কেন হবে না, এই যেটা হবে না সেটাকে প্রতিষ্ঠা করার জন্য খুব চাপাচাপি করতেছো। সুযোগ তো নাই। আমার কথা কি বোঝা গেছে বেলাল হোসেন? নাই, বোঝে নাই। মনিরুল, বোঝা গেছে? স্যার বুঝতে পারছি। এই জিনিসগুলো আগে বুঝতে হবে, এগুলো না বোঝার কিছু নাই। প্রশ্ন আসছে যে একজন সাব ইন্সপেক্টর রাত্রিকালীন টহল ডিউটি করাকালে একটা প্রাইভেট কার চৌরাস্তার মোড়ে দেখতে পারেন। তিনি বিভিন্ন জনকে জিজ্ঞাসাবাদ করলে এই প্রাইভেট কার সম্পর্কে কেউ কিছু বলতে পারে না, কে কবে রেখে গেছেন তাও বলতে পারেন না। উক্ত সাব ইন্সপেক্টরের করণীয় কি? যেহেতু কেউ কিছু বলতে পারে না, তার মানে সে ওয়ারিশ নাই, তার মানে বেওয়ারিশ অথবা পরিত্যক্ত। তো বেওয়ারিশ বা পরিত্যক্ত সম্পত্তি পেলে পুলিশ কি ব্যবস্থা নেবেন সেটা সিআরপিসি তে বলা নাই, সেটা পুলিশ আইনে বলা আছে। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। এখন তুমি 19 যদি আর মনে করো, 25। যেহেতু গাড়ির কথা বলা আছে, তাহলে আমি মনে হয় সড়ক পরিবহন আইনের 115 ধারায় মনে হয় ধরবো, ডাম্পিং ইয়ার্ডে পাঠাবো, এ করব সে করব। আসলে উত্তরটা কিন্তু তা নয়।
তোমার মাথাটাকে অন্যদিকে নিয়ে যাওয়ার জন্য প্রশ্নগুলো দেয়া হয়ে থাকে। কি সেলিম মিয়া, এএসআই? স্যার সঠিক স্যার, ক্লিয়ার স্যার, একেবারে ফুলফিল। আচ্ছা, এখন যদি প্রশ্ন আসে যে ক নামক পুলিশ অফিসারের করণীয় কি, দিয়ে 1 নম্বর প্রশ্ন দিল, রাস্তায় টহল ডিউটি করাকালে চোরাই মাল প্রাপ্ত হলেন। এখানে কিন্তু বলে নাই যে ক নামক ব্যক্তির নিকট চোরাই মাল পেলেন, বলছে টহল ডিউটি করাকালে চোরাই মাল পেলেন, ব্যক্তির কথা কিন্তু বলে নাই। বিষয়টা ক্লিয়ার? জি সেটা স্যার। পাশে কোনটা স্যার? এই সেরভিসি। রাখো, কথা কম করে বলবা। ওই কাছে থাকলে ব্যাট দিয়ে পিটাইতাম ধরে একবারে। তো দূরে তো, বাইরে এলে আবার আমার ল্যাপটপ ভেঙে যাবে। ঘটনাটা হলো আগে, এটা আগে ভালো করে বোঝো। তুমি টহল ডিউটি করতেছো, প্রশ্নের উপরে বলা আছে যে একজন সাব ইন্সপেক্টর বা একজন পুলিশ অফিসারের করণীয় কি। এখানে কিন্তু র্যাঙ্কের কথা বলা হয়নি। দিয়ে 1 নম্বর প্রশ্ন দিল, টহল ডিউটি করাকালে চোরাই মাল প্রাপ্ত হলেন। এখন তুমি কি করলা জানো? ওই লোকটাকে অ্যারেস্ট করলা 54 52 দিয়ে, 410 দিয়ে। কইছে কেটারে বাপ? এটা বলছে কোথাও? আর যদি প্রশ্ন আসে ক নামক ব্যক্তির নিকট চোরাই মাল পাওয়া গেল, এখানে কিন্তু বলে নাই পুলিশ অফিসারের করণীয় কি। ক নামক ব্যক্তির নিকট চোরাই মাল পাওয়া গেল, সেই প্রশ্নে যদি বলা থাকে পুলিশ অফিসারের করণীয় কি, তাহলে সেই পুলিশ অফিসার তাকে 54 ধারা অনুযায়ী বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবেন। অর্থাৎ উত্তরটা হবে যে উক্ত পুলিশ অফিসার চোরাই মাল যাহার নিকট পেয়েছেন, তিনি যদি তাহার মালামাল সম্পর্কে সুনির্দিষ্ট প্রমাণ দিতে না পারেন, সংশ্লিষ্ট পুলিশ অফিসার তাকে 54 ধারা অনুযায়ী বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবেন। আর যদি এই প্রশ্ন আসে কার কি অপরাধ ব্যাখ্যা দিন, ক নামক ব্যক্তির নিকট চোরাই মাল পাওয়া গেল, তাহলে লিখতে হবে সিআরপিসির 400, দুঃখিত, প্যানাল কোডের 411 ধারায় উল্লেখ করা আছে কি, যাহার নিকট চোরাই মাল পাওয়া যাইবে তিনি প্যানাল কোডের 411 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করবেন। প্রশ্ন কিন্তু খুব সহজ। আমার কথা কি তোমরা বুঝতে পারো কি পারো না? স্যার বুঝতে পারছি জি স্যার। স্যার। একই বুঝতে পারি প্রশ্ন, স্যার। একই প্রশ্ন বলা থাকলো যে মনে করেন যে একজন সাব ইন্সপেক্টরের করণীয় কি, দিয়ে 1 নম্বর প্রশ্ন দিল টহল ডিউটি করাকালে চোরাই মাল প্রাপ্ত হলেন। এখানে কিন্তু কোনো ব্যক্তির কথা বলে নাই। তাহলে চোরাই মাল প্রাপ্ত হলে সিআরপিসির 550 ধারায় উল্লেখ করা আছে। আবার যদি বলে যে সংশ্লিষ্ট সাব ইন্সপেক্টরের করণীয় কি, ক নামক ব্যক্তির নিকট চোরাই মাল প্রাপ্ত হলেন। একটা হলো চোরাই মাল প্রাপ্ত হলেন, ব্যক্তির কথা উল্লেখ করা নাই। আর একজন ব্যক্তির নিকট চোরাই মাল প্রাপ্ত হলেন, তা আইনে কি বলা আছে, যাহার নিকট চোরাই মাল পাওয়া যাবে তিনি যদি তার প্রমাণ দিতে না পারেন, তাকে তো আপনি গ্রেফতার করতে পারবেন, এই তো নাকি? আবার এই প্রশ্নে বললো কার কি অপরাধ, ক নামক ব্যক্তির নিকট চোরাই মাল পাওয়া গেল। চোরাই মাল যাহার নিকট পাওয়া যাবে তার অপরাধ চাইছে, এখানে পুলিশ কি করবে তা কিন্তু চায় নাই। আমার কথা কি বুঝতে পারছো কি বোঝো নাই? জি স্যার। স্যার বুঝতে পারছি। হ্যাঁ। তো এছাড়া তো আমি আর বুঝাইতে পারবো না রে বাপ। বেওয়ারিশ, ভালো করে বোঝো, অস্ত্র পাক, গুলি পাক, যেটাই পাক, বেওয়ারিশ দাবিদারবিহীন সম্পত্তি পেলে বেওয়ারিশ, মালিক নাই, এটি হবে পুলিশ আইনের 25 ধারা। এখানে সিআরপিসির 524 25 আসার কোনো সুযোগ নাই। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার। স্যার, হ্যাঁ। অতিরিক্ত পুলিশ আর বিশেষ পুলিশ স্যার একটু হয়েছে। আচ্ছা, এখন আমরা চলে আসি অতিরিক্ত পুলিশ বিশেষ পুলিশ জায়গা আসতেছি। তাহলে কথাটা কি বুঝতে পারছো? জি স্যার। কারো কোনো এখানে দ্বিমত আছে আরো কি? এটা ভুল হবে? না স্যার। না স্যার। না স্যার, এটা পরীক্ষা প্রতি বছর আসে স্যার এটা। আচ্ছা, অতিরিক্ত পুলিশ বিশেষ পুলিশ, অতিরিক্ত পুলিশ সম্পর্কে বর্ণনা দেওয়া হয়েছে পুলিশ আইনের 13 ধারায়। অর্থাৎ কোন স্থানের শান্তি শৃঙ্খলা, তাই না, জি জি স্যার। স্যার। বা শান্তি ভঙ্গের আশঙ্কা, নাকি জি স্যার। কি বলা আছে, সাধারণ পুলিশ সদস্য দ্বারা যদি
উক্ত স্থানের শান্তি শৃঙ্খলা বজায় রাখা সম্ভব না হয়, সেক্ষেত্রে কি করা হয়? ওই স্থানের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে যে পুলিশটা নিয়োগ করা হয় সেটি হলো অতিরিক্ত পুলিশ। তাই বলে তুমি 14 ধারা দিতে পারবে না। 14 ধারা স্পষ্ট করে বলা আছে কলকারখানা। বিষয়টা ক্লিয়ার, নাজমুল? জি স্যার, ওখানে তো অতিরিক্ত আইজিপির কথাও বলছে, আইজিপি। আমার তো দরকার নাই। আমাদের প্রশ্ন হলো এই অতিরিক্ত পুলিশ আর কলকারখানার বিষয়টি আলাদা। সেখানে কলকারখানা যদি, আচ্ছা, যদি উল্লেখ করা থাকে যে কলকারখানায় অতিরিক্ত পুলিশ নিয়োগের পদ্ধতি আলোচনা করুন, তখন কি তোমরা 13 ধারা দাও না 14 ধারা দাও? 14 ধারা লাগবে স্যার। তাহলে 13 ধারার সময় 14 ধারা দিবা কেন? আবার উত্তরটা দাও কি? সাইফুল, রংপুর। জি স্যার। আর বিশেষ পুলিশ বা স্পেশাল পুলিশ চোরাচালান রোধ করবে, এই তো নাকি? জি স্যার। ব্যাপকভাবে বেড়ে গেছে। সেখানে কি করা হয়? যে এলাকায় চোরাচালান বৃদ্ধি পেয়েছে, অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে এ ধরনের, ওই এলাকার যে স্থায়ী বাসিন্দা যারা আছে তাদের মধ্য থেকে নিয়োগ করা হয়। সেটা কি? স্পেশাল পুলিশ স্পেশাল পুলিশ স্যার। বা বিশেষ পুলিশ। শোনো নাজমুল, সত্যি কথা বলতে কি, স্যার, আমি বারবার একটা কথার মধ্যেই বলি, আমি যদি এতই বুঝি তাহলে আমার ছাত্র নাই কেন? কথাটা এটা না? না স্যার, আপনি স্যার না তো স্যার, ফিরে অনেক এটা না কিছু স্যার। না, পরীক্ষা স্যার 3 ঘন্টা হবে না তো, পরীক্ষা হবে স্যার 2 ঘন্টা, আপনার যে শর্ট প্রশ্ন আছে স্যার। পরীক্ষা কখনোই 3 ঘন্টা। কর্তৃপক্ষ তোমার শত্রু না। কর্তৃপক্ষ কখনোই, তুমি 3 ঘন্টা 2 ঘন্টার জন্য না, তোমার কাছে জানতে চাচ্ছে বেওয়ারিশ দাবিদারবিহীন মালিকবিহীন সম্পত্তি পেলে পুলিশের করণীয় কি। এটা স্পষ্ট উত্তর শুধুমাত্র পুলিশ আইনের 25 ধারা। তুমি সিআরপিসির 523, 24, 25 দিচ্ছ, পিআরবি 379 দিচ্ছ, তুমি কি একটা বার পড়ে দিয়েছো, পড়ে দেখছো সিআরপিসির 523, 24, 25 আসলে চোরাই সেখানে বেওয়ারিশ সম্পর্কে নাই? পড়ে দেখছো কোনোদিন? তুমি তো ধারাই পড়ে দেখো নাই ওটা কেন ওই ধারাটা দিছে, আসলে কি আজ সঠিক কিনা। আমার কথা কি বোঝা গেছে? প্রশ্ন আসছে জেনারেল ডায়েরি বলতে কি বুঝেন, জেনারেল ডায়েরিতে কি কি বিষয় উল্লেখ করা হয়। এরপরে বলছে জেনারেল ডায়েরি তদন্তের পদ্ধতি আলোচনা করুন। তাহলে জেনারেল ডায়েরির প্রাসঙ্গিকতা চাইছে তোমার এখানে? না স্যার, চাই নাই। তারপরে জেনারেল ডায়েরি আদালত তলব করতে পারে কি পারে না এগুলো চাইছে নাকি তোমার কাছে? না স্যার। তা তুমি যদি জানি ফাও স্যার। লিখে, হ্যাঁ, আর ফাও লিখতে গিয়া তুমি যদি বেশি ধারা দাও তো তোমার সময় তো যাবেই ওখানে। কি মনির কও, বলো। কি মনে কিছু বলবা? ওই প্রাসঙ্গিকতা লাগিয়ে দিচ্ছে স্যার। এগুলা না চাইলে দিতে তোমাদের দোষ। যাক, পরবর্তী প্রশ্ন দেখো। ক নামক ব্যক্তিকে হত্যার দায়ে ক্ষয়ের বিচার চলছে। অনুরূপ সময়ে একটি ডাকাতি মামলার তদন্তকালে আসামি গ পুলিশের নিকট স্বীকারোক্তি প্রদান করে যে দুই খ মিনিট। যৌথভাবে ককে হত্যা করেছে। চলমান মামলা বিচার কাজে গয়ের জবানবন্দির সাক্ষ্যগত মূল্য কতটুকু? দেখো, প্রশ্নটা 26 ধারার প্রশ্ন। একটা ডাকাতি মামলা, একটা হত্যা মামলার বিচার চলছে। সেখানে ডাকাতি মামলার একজন আসামি বলতেছে যে অমুক এবং আমি তাকে হত্যা করেছি। এটি কিন্তু আদালতে গ্রহণযোগ্য নয়। কারণ যদি 26 ধারার প্রশ্নটা এরকম আসতো যে পুলিশ অফিসারের নিকট, অর্থাৎ পুলিশ হেফাজতে থাকা আসামি স্বীকারোক্তি প্রদান করলে সেটি কি আদালতে গ্রহণযোগ্য? প্রশ্ন আসলে সবাই মনে করতা 26 ধারা 26 ধারা, কিন্তু এখানে কি বললো? একজন আসামির হত্যা মামলা সংক্রান্তে আদালতে বিচার চলছে, আর একজন আসামির ডাকাতি মামলা সম্পর্কে বিচার চলছে। তো ডাকাতি মামলার আসামি জানায় যে হত্যা মামলায় যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তার সাথে আমিও
হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলাম, তাহলে সে যে পুলিশের নিকট জবানবন্দি দিল, তার জবানবন্দির এখানে কিন্তু কোনো ম্যাজিস্ট্রেটের কথা বলা নাই। তাহলে কি এটা আদালতে গ্রহণযোগ্য হবে? কি বন্ধ করা স্যার, হবে না স্যার। আমরা লিখব যে সাক্ষ্য আইনের 26 ধারায় উল্লেখ করা আছে, পুলিশ হেফাজতে থাকা কোনো আসামি স্বীকারোক্তি প্রদান করলে এই স্বীকারোক্তি প্রদানকালে যদি কোনো ম্যাজিস্ট্রেট উপস্থিত না থাকেন, তাহলে সেটি আদালতে গ্রহণযোগ্য নয়। আলোচ্য প্রশ্নে দেখা যায় যে খ যখন স্বীকারোক্তি প্রদান করেছে তথায় কোনো ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিল না, বিধায় ক্ষয়ের পুলিশের নিকট দেয়া জবানবন্দি আদালতে গ্রহণযোগ্য নয়। তাহলে কি তোমাকে নাম্বার বেশি দিবে না? কে নূর মোহাম্মদ? অবশ্যই জি স্যার। স্যার, সঠিক স্যার, অবশ্যই। কারণ নূর মোহাম্মদ তো মনে করতেছে সব ওর মুখস্থ হচ্ছে, কিন্তু লেখার সময় তো নাই। ফিসাবিলিল্লাহ লেখবা না, এক লাইন ধারা কোনোদিনও এই কাজটা করবা না। এটা ফিসাবিলিল্লাহ, অর্থাৎ আমাকে বুঝাতে হবে পরীক্ষককে যে আমি প্রশ্ন বুঝে উত্তরটা সুন্দর, আমি প্রশ্নটা বুঝছি। কথাটা কি বুঝতে পারছো? এই জিনিসগুলো আগে বুঝে নেওয়া। আচ্ছা, অস্ত্র আইনে বর্জিত সাজার বিধান আছে কি? কোন পর্যায়ে কতদিনের মধ্যে অস্ত্র আইনের মামলা নিষ্পত্তি করতে হয় আলোচনা করুন। দুটো প্রশ্ন আসছে, একটা হলো অস্ত্র আইনে বর্ধিত দণ্ডের বিষয় আসছে। আচ্ছা, একটা সেকেন্ড। যাক, তাহলে এখানে যে বিষয়টা বলছে যে অস্ত্র আইনে বর্ধিত দণ্ডের বিধান আছে কি, তাহলে আমরা কোন ধারা দেব সাইফুল? স্যার অস্ত্র আইনের বিশের ওখানে ক। দিতে পারো স্যার। 20 ক। আচ্ছা, আমরা লিখবো যে অস্ত্র আইনের 20 ক ধারা অনুযায়ী বর্ধিত দণ্ডের বিধান আছে। ভালো কথা, সবাই জানে। কিন্তু প্রশ্ন যদি এরকম আসে যে ক নামক ব্যক্তি খকে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় অস্ত্র সহ গ্রেপ্তার হয়, তাহলে কি বর্ধিত দণ্ড দেওয়ার বিধান আছে? কি কি না বোঝো স্যার, নাই? ওটা তো আদালত দিবে স্যার, বর্ধিত। আরে না, সুযোগ নাই, তো বুঝতে হবে। একটা লোককে খুন করে পালিয়ে যাচ্ছে, তাকে অস্ত্র সহ গ্রেপ্তার করা হয়েছে, এখানে বর্ধিত দণ্ড দেওয়ার সুযোগ নাই। একটা হত্যা মামলা হবে আর একটা অস্ত্র আইনের মামলা হবে। তাহলে কি লাইসেন্সবিহীন অস্ত্র নিয়ে একজনকে হত্যা করতে যাচ্ছে, এই মুহূর্তে আটক হয়েছে, এটি যদি আদালতে প্রমাণ হয় যে এই লোকটা বিনা লাইসেন্সে অস্ত্রটা বহন করতেছিল একজন ব্যক্তিকে হত্যা করার উদ্দেশ্যে, সেক্ষেত্রে এই অস্ত্র আইনের 19-ক ধারায় যে শাস্তির বিধান আছে, সেই শাস্তিটি না দিয়ে আদালত 20-ক ধারা অনুযায়ী বর্ধিত আকারে দণ্ড প্রদান করতে পারেন। আমার কথা বুঝতে পারছো না, বোঝো নাই? বর্ধিত দণ্ড প্রদান করবে স্যার। কি শাহ আকবর আলী, কি কোনো বোঝার কিছু আছে? এটা স্যার সিস্টেমে লিখে দিতে হবে আর কি স্যার। বুঝি না। স্যার 20-এর কটা আর কি সিস্টেমে লিখে যেতে হবে আর কি স্যার। যাক, বুঝে শুনে ছাড়া উত্তর দিলে বেশি ভেজাল আছে। অস্ত্র এবং গোলা বারুদ বিশেষজ্ঞের মতামতের প্রয়োজনীয়তা আছে কিনা আলোচনা করুন। এটা 2018 সালে আসছিল। এটা কি মতামতের প্রয়োজন আছে? অস্ত্র আইনের 30-এর পথে এটা বলা আছে ফ্যাক্ট স্যার। পয়েন্টে পৌঁছাতে হবে না স্যার। হ্যাঁ, অস্ত্র না, আইনের 30-এর পথে বলা আছে স্যার। অস্ত্র আইনের 30-এর কথে বলা আছে যে নিষ্প্রয়োজন। অস্ত্র কিনা তাহা পরীক্ষা করার প্রয়োজন নেই, তবে আদালত যদি মনে করেন এটি পরীক্ষা করার প্রয়োজন আছে, তাহলে এটি পরীক্ষা করা যেতে পারে, এই তো, বা জি বিশেষজ্ঞের স্যার। মতামত নেওয়া যেতে পারে। অর্থাৎ অস্ত্র আইনের 30-এর কথে বলা আছে যে কোনো একটি বিষয় অস্ত্র কিনা এই সংক্রান্তে বিশেষজ্ঞের মতামতের প্রয়োজন নাই, যদি কিনা আদালত মনে না করেন। তার মানে কি, আদালত মনে করলে এটি বিশেষজ্ঞের মতামতের প্রয়োজন আছে। কত 30-এর? ক।
ধারা। কি মনিরুল, চলে গেল কেন? স্যার আছে স্যার। আচ্ছা, ক নামক একজন পুলিশ সদস্য কক্সবাজার জেলা থেকে ঈদের ছুটি কাটিয়ে একটি ভাড়া করা মাইক্রোবাস যোগে ঢাকা ফিরছিলেন। ফেনী মহিপালে হাইওয়ে পুলিশ মাইক্রোবাসটি তল্লাশি করে পুলিশ সদস্যের প্যান্টের পকেট থেকে 1000 পিস ইয়াবা ট্যাবলেট, ড্রাইভারের প্যান্টের পকেট থেকে লাইসেন্সবিহীন 9mm পিস্তল এবং গাড়ির বনেট থেকে 200 গ্রাম গান পাউডার উদ্ধার করেন। সংশ্লিষ্ট আইন ও বিধির আলোকে পুলিশ সদস্য এবং মাইক্রোবাসের ড্রাইভার ফৌজদারি এবং বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গের দায় দায়িত্ব নিরূপণ করুন। এখানে যে বিষয়টা বলছে যে যে ড্রাইভারের কাছে যেটা পাওয়া গেছে নিয়মিত মামলা হবে, পুলিশ সদস্যের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে। এছাড়া শৃঙ্খলা এবং বিভাগীয় কথা যেটা বলা হয়েছে, এখানে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া যাবে। এখানে কত ধারা? 7 ধারা অনুযায়ী। তাহলে কি হবে? এখানে কিন্তু প্রশ্ন বড়, কিন্তু উত্তরটা ততটা না। এখানে কি লেখলো যে একজন পুলিশ সদস্য কক্সবাজার থেকে ঈদের ছুটি কাটিয়ে ভাড়া করা মাইক্রোবাস যোগে ঢাকায় ফিরছিলেন। ফেনী মহিপালে হাইওয়ে পুলিশ মাইক্রোবাসটি তল্লাশি করে পুলিশ সদস্যের প্যান্টের পকেট থেকে 1000 পিস ইয়াবা পান। তার মানে 1000 পিস ইয়াবা পেলে যে ধারায় মামলা রেকর্ড করার কথা সে ধারায় তার মামলা হবে। আচ্ছা, এরপরে বলছি ড্রাইভার প্যান্টের পকেটে লাইসেন্সবিহীন 9mm পিস্তল পেলেন, তাহলে ড্রাইভারের বিরুদ্ধে একটা অস্ত্র আইনের মামলা হবে এবং গাড়ির বনেট থেকে 200 গ্রাম গান পাউডার উদ্ধার করেন। তার মানে কি এই প্রত্যেকটা অপরাধ। তাহলে এখন এখানে কি হবে? এখানে কি চাচ্ছে? আইন ও বিধির আলোকে পুলিশ সদস্য, মাইক্রোবাসের ড্রাইভার, ফৌজদারি বিভাগীয় মামলা। তার মানে পুলিশ সদস্যের বিরুদ্ধে অস্ত্র মামলাও হবে এবং ইয়াবার মামলাও হবে, এবং ওই ব্যক্তির বিরুদ্ধে কি হবে? যদিও পুলিশ সদস্য সরাসরি প্রশ্নের আলোকে কিন্তু সরাসরি উদ্ধার করেছে, কাজে কাজে পুলিশ সদস্যের বিরুদ্ধে কি অস্ত্রের মামলা আসার সুযোগ আছে? কি সাইফুল? অস্ত্রের মামলা তো হবে না স্যার। হবে না, কারণ প্রশ্নে বলে দিয়েছে যে অপরাধের কথা, কার অপরাধের কথা? নির্দিষ্ট করে ব্যক্তির কথা বলা হয়েছে। এখন এই শৃঙ্খলা ভঙ্গের কারণে, কিন্তু এই গাড়ির চালকের কিন্তু দুটো অপরাধ হবে, যেহেতু গাড়ির বনেটের মধ্যে পাওয়া গেছে, কারণ গাড়ির চালকের। তাহলে চালকের বিরুদ্ধে মাদকের মামলা হবে, অস্ত্রের মামলা হবে, আর পুলিশ সদস্যের বিরুদ্ধে শুধুমাত্র অস্ত্রের মামলা হবে, এই তো নাকি? আচ্ছা, মাদকের মাদকের মামলা হবে, কিন্তু মামলা কিন্তু একটাই হবে, কিন্তু মানে তার অপরাধের কথা বলছি আমরা, মামলা তো টোটাল মিলে একটাই হবে। আচ্ছা, এখন এই শৃঙ্খলা ভঙ্গের দায় দায়িত্ব, বিভাগীয় শৃঙ্খলা, অর্থাৎ সে বিভাগীয় শৃঙ্খলা যে ভঙ্গ করেছে, তাহলে এ ধরনের শৃঙ্খলা ভঙ্গ করলে একজন পুলিশ সদস্যের বিরুদ্ধে কোন ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে? পুলিশ আইনের পুলিশের 7 ধারা হবে স্যার। স্যার এখানে ওই যে মামলা কি দুইটা হবে না একটা হবে? মাদক মামলাটা মামলা, অস্ত্র মামলা। যেহেতু একই ঘটনাস্থলে মামলা একটা হবে, মামলা একটা হবে, মানে এজাহার একটা হবে, মামলা দুটো হবে। বিষয়টা কি বুঝতে পারছো? এজাহার একটা হবে, মামলা দুটো হবে। আগে যেটা ছিল মামলা একটা হতো, চার্জশিট দুটো হতো, কিন্তু এরকম ক্ষেত্রে দুটো মামলা নেয়াই উত্তম। বুঝতে পারছো? স্যার ওখানে যে আরেকটা গান পাউডারের কথা বলছে, ওখানে কি বিস্ফোরক? গান পাউডারও তো অস্ত্রের মধ্যে পড়ে। বিস্ফোরক ঘটনায় মামলা দিতে তারা না। বিস্ফোরক দ্রব্য হবে না স্যার? গান পাউডার তো বিস্ফোরকের মধ্যে পড়বে কেন? গান পাউডার যে কি বিস্ফোরকের বিস্ফোরকের মধ্যে একটা পড়ে? সংজ্ঞাতে দেওয়া আছে যে গান পাউডার, গান জি স্যার, পাউডারটা কি স্যার, ওইটাই বিস্ফোরকের একটা বুঝতেছি না ভাই, সংজ্ঞাতে এই দেওয়া আছে কারণে। যে গান পাউডার এগুলো বিস্ফোরক দ্রব্যের মধ্যে পড়ে। আমরা চলে আসি, আমারও ভুল হতে পারে। অস্ত্র আইনের 4 ধারা কি বলছে দেখি আমরা। অস্ত্র আইনের 4 ধারায় দেখি কি বলা আছে। অস্ত্র আইনের 4 ধারায় কি বলা আছে? আহ মেশিন গান, যোদ্ধা ইত্যাদি খুচরা যন্ত্রাংশ। আচ্ছা, অস্ত্র শস্ত্র, এখানে দেখি গোলা বারুদ। গোলা বারুদ বলতে বিশেষ করে টর্পেডো, সাবমেরিন ব্যবহারের উপযোগী প্রস্তুত রকেট ইত্যাদি
প্রয়োজনীয় পদার্থ, ডিনামাইট, অন্যান্য বিস্ফোরক পদার্থ, পারফিউম, ঘর্ষণ, এটা এই যে ফিউজ এ বলাই আছে তো এখানে। এটা তো বিস্ফোরক হওয়ার সুযোগ নেই। আমার কথা কি বুঝতে পারছো? যদি বিস্ফোরক তুমি জি দাও, স্যার বলছে। আচ্ছা রাখো, তুমি যদি বিস্ফোরক দাও তাহলে আমরা আগে দেখি বিস্ফোরক আইনে কি বলা আছে। বিস্ফোরক কাকে বলে আন্দাজি দিলে তো হবে না। বিস্ফোরক দ্রব্যের সংজ্ঞা বলা আছে, বিস্ফোরক দ্রব্য অভিব্যক্তি বিস্ফোরক দ্রব্য তৈরি করতে প্রয়োজন যে কোনো বিস্ফোরক বস্তুকে অন্তর্ভুক্ত করে। কল, যন্ত্রপাতি, মাল মশলা, ব্যবহৃত কোনো মনস্থ ঘটানোর প্রয়োজনীয়। না, এখানে তো কিছু বলা নেই বিস্ফোরক কাকে বলে। আছে? বিস্ফোরক দ্রব্যের সংজ্ঞা এখানে গান পাউডার। গান পাউডার কি বিস্ফোরকের মধ্যে পড়বে? বলো। না স্যার, এটা অস্ত্রের মধ্যে পড়বে, অস্ত্রের চার দ্বারা সংঘাতে বলা আছে স্যার এটা। কেন চার ধারা তো এখানে বলাই আছে, কি জানি একেবারে অনেক কিছুই বলা আছে, যেমন আহ ডি- বিভিন্ন পদার্থ, ডিনামাইট, অন্যান্য বিস্ফোরক পদার্থ, পারফিউশন ক্যাপ, ঘর্ষণ করিবার নল, ফিউজ, গোলা বারুদ প্রস্তুত করিবার যন্ত্রপাতি ইত্যাদি, সীসা, গন্ধক, সল্ট, বিটার ইত্যাদি অন্তর্ভুক্ত হইবে না। তবে সীসা এটা হবে না। কিন্তু এখানে এই যে বলা আছে দেখো, সামরিক সরঞ্জাম কি বলা আছে, সীসা, গন্ধক, সল্ট, পিটার প্রভৃতি দ্রব্যকে এই আইনের আওতাভুক্ত করিবেন। সেগুলো অস্ত্র বোঝাবে। আমার কথা কি বুঝতে পারছো? শোনো, এখন গান পাউডার, গান পাউডার কি আসলে বিস্ফোরক দ্রব্য না অস্ত্রের মধ্যে পড়ে? যাক, এজাহারের সাক্ষ্যগত স্যার, মূল্য। হ্যাঁ। স্যার, হুম। এই যে একজন কনস্টেবল মানে ছুটি শেষে ফেরার পথে এইসব জিনিসগুলো নিয়ে আসতেন, এখানে ধরা খেলেন। আমরা এইটার অ্যান্সারটা স্যার কিভাবে মানে পূর্ণাঙ্গ আমরা রূপে ইয়ে শুধু করবো লিখবো আপনার? যে উক্ত পুলিশ কনস্টেবল, উক্ত পুলিশ কনস্টেবল তিনি তার নিজ দখলে এই জিনিস রাখায় এই ধারার অপরাধ করেছেন, এবং তিনি যেহেতু বিভাগীয়, তিনি যেহেতু একজন পুলিশ সদস্য, বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন, সেক্ষেত্রে তার বিরুদ্ধে এই ধারা অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা যাবে। আমার কথা কি বুঝতে পারছো? এতটুকু সংকেত স্যার। তো এখানে কি তুমি কি লিখবা বলো, না তুমি কও কি কি লিখবা? স্যার, ওই যে অন্যান্য যে ড্রাইভারের বিরুদ্ধে যে মামলা হবে যার ওগুলো যারটা কি আলাদা, এখানে এখানে তো আসবে বলাই সেখানে? আছে যার যারটা আলাদা, কিছু আগে বোঝার চেষ্টা করো, বুঝতে পারছো? যাও, এজাহারের সাক্ষ্যগত মূল্য কি? এজাহারের সাক্ষ্যগত মূল্য কি? তাহলে এজাহারের যে সাক্ষ্যগত মূল্য, এটা আমরা কিভাবে বুঝবো? তো কত সাক্ষ্য ধারা আইনের হবে? 35 সাক্ষ্য ধারা স্যার। 35 ধারা। 35 স্যার। শোনো, অনেক গাইডে দেখা যাবে 74 দিছে, 9, 35 ইত্যাদি। না, সাক্ষ্য, শোনো, যদি কখনো আসে যে অনলাইনে জিডি কিংবা অনলাইনে এজাহার এর প্রাসঙ্গিকতা, বা অনলাইনে কেস ডায়েরির প্রাসঙ্গিকতা, এই এজাহার প্রাসঙ্গিকতা, এই প্রাসঙ্গিকতা সম্পর্কে বলা হয়েছে সাক্ষ্য আইনের 35 ধারা। কে কোন ধারা দিল আমাদের দেখার বিষয় না, আমরা সঠিকটা দেব। কি কথা কি ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এজাহার বাদী বিবাদী কি উভয়ই ব্যবহার করতে পারেন? স্যার পারে স্যার। আচ্ছা, তাহলে বাদী বিবাদী উভয় এটা কি কোনো ধারা আছে? না স্যার, এক এরকম মিনিট ধারা ছুটি নেই। দেন স্যার। শোনো, সব ক্ষেত্রে ধারা খুঁজবা না, এগুলো ধারা নেই। কারণ এজাহার বাদীও ব্যবহার করতে পারবেন ঘটনাটি প্রমাণের জন্য, আর বিবাদী ব্যবহার করতে পারবেন নির্দোষ প্রমাণের ক্ষেত্রে। এটা এরপরে যে বিষয়টা বলছে যে এজাহারকারী মারা গেলে বা মূল এজাহার হারিয়ে গেলে
তা কিভাবে প্রমাণ করা যাবে? এজাহারকারী মারা গেলে বা মূল এজাহার হারিয়ে গেলে তাহা কিভাবে প্রমাণ করতে হবে? স্যার এজাহারকারী এজাহারকারী যদি মারা যায় বা মূল এজাহার যদি হারিয়ে যায়, এটা সাক্ষ্য আইনের প্রশ্ন না? জি স্যার, জি সাক্ষ্য স্যার, আইনের প্রশ্ন 63 ধারা 32। স্যার। কত ধারা? স্যার 32। 32 স্যার, সাক্ষ্য আইনের সাক্ষ্য 32। মারা গেলে সাক্ষ্য আইনের 32 ধারা 32 হবে 32। স্যার। কিন্তু আরেকটা ধারা আছে যে 63 ধারা আছে ওটা স্যার, স্যার 32 63 ধারা স্যার। আর 65 76 হবে ধারা স্যার। স্যার। আরে কেন রে বাবা, ফটোকপি এজাহার ব্যবহার করা যায় না? সাক্ষ্য জি আইনের স্যার 63 76 ধারা ধারা। স্যার। 76। কিন্তু এখানে প্রশ্নটা অনেক বড় হয়ে গেল না? এটা আসছিল 2018 সালে পুস্তক সহ। স্যার এখানে 63 দেওয়া যাবে না স্যার মাধ্যমিক সাক্ষী? না না, এগুলো কিছু না। বলছে যে মূল এজাহার হারিয়ে যায়, তাহলে ফটোকপি এজাহারটা সত্যায়িত করে যে ব্যবহার করা। অফিসারের দখলে আছেন সেটি ব্যবহার করা যাবে। বিষয়টা কি বুঝতে পারছো মনির? স্যার পারছি স্যার। পারছে তো স্যার, ধারা কি 63 হবে না 65 হবে স্যার? 65 ধারা তো এখানে আসার কথা নেই, এখানে আসবে তো 76 ধারা। ছিয়াত্তর অনুলিপি ব্যবহার স্যার, তাই তো করে। 65 আসবে কেন? শোনো, যদি প্রশ্ন আসে ডিজিটাল বা ইলেকট্রনিক সাক্ষ্য বলতে কি বুঝেন, তাহলে এটি সাক্ষ্য আইনের 3 ধারা। আর যদি প্রশ্ন আসে যদি প্রশ্ন আসে ডিজিটাল বা ইলেকট্রনিক সাক্ষ্যের প্রাসঙ্গিকতা, তাহলে মনে করতে হবে সাক্ষ্য আইনে 65 খ ধারা। এখন কিন্তু সাইবার নিরাপত্তা একটা অধ্যাদেশ হয়েছে না? সাইবার জি সুরক্ষা স্যার। স্যার। সাইবার সাইবার সুরক্ষা। এই সুরক্ষা অধ্যাদেশ। সুরক্ষা কিন্তু উল্টাপাল্টা হয়েছে ধারাগুলো, জানো তো? জি স্যার, জি স্যার, এই আইনটা স্যার এখনো স্যার বইটা না, পাই নাই। আমরা পড়াবো, এটা পড়াবো। ওই যে আমার কাছে বইটা নাই তো, এটা আমরা পড়াবো, আগে পড়াই। ওটা কয়েকটা ধারা, বিশেষ করে তদন্তকারী কর্মকর্তা করণীয়, এবার 33-এ আসছে। আগে ছিল এখন 40। 33-এ আছে স্যার। হ্যাঁ, আগে 40 ছিল 40, ডিজিটালে ছিল 41, তাই না? ধারা অনেক কমে জি গেছে স্যার। স্যার। জি স্যার। সবচাইতে যে বিষয়টা হলো, এই যে গাইড লেখে, তুমি দেখবা 2025 সনে গাইড বাইর করছে, সেখানেও কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইনের ধারাই দেয়া আছে। তুমি দেখো ওই যে এটিএসআই গাইড, টিএসআর গাইডে আছে, মোটরযান অধ্যাদেশের ধারা এখনো দেওয়া। তার মানে কি, ওই যে একসাথে যে অনেকগুলো বই বানাইছে, এটার কারেকশন মারেকশনের দরকার নেই, তুমি বুঝে নাও। আমার কথা কি বোঝা গেছে? জি স্যার। তুমি দেখো এখনো অনেক গাইডে 2025 সনে ডিজিটাল নিরাপত্তা আছে, সাইবার সুরক্ষা নাই। ওরা যাই হোক, জানি না স্যার, চেঞ্জ হয়েছে যে। জানবা না কেন, এগুলো তো পড়তে হবে। হ্যাঁ, আচ্ছা। আর একটা প্রশ্ন জিজ্ঞাসা করতাম। হ্যাঁ বলো। একজন ব্যক্তিরে বিনা পরোয়ানায় বেআইনি সমাবেশ থেকে গ্রেপ্তার করা হয়েছে, উক্ত ব্যক্তিকে পুলিশ অফিসার প্রমাণ করবে কি দ্বারা? ওই যে একটু যেমন আগে আলোচনা করছি, 141 ধারার যে সকল চিহ্ন থাকার কথা সেখানে থাকলে বুঝতে হবে। বিষয়টা বুঝতে পারছো? কোনো সিসিটিভি টিসিটিভি না এখানে, স্যার, বুঝতে পারছো? স্যার, যাক, স্যার, হ্যাঁ আর একটা প্রশ্ন স্যার। কোন হ্যাঁ। কোন ক্ষেত্রে দলিলের সত্যায়িত কপি মূল দলিলের অস্তিত্ব, অবস্থা এবং বিষয়বস্তু হিসাবে আদালতে প্রাসঙ্গিক হবে কি? কত ধারা? 65 ধারা। হ্যাঁ, 65। 65 ধারা স্যার, সাক্ষ্য আইন। বুঝা গেছে নাজমুল? স্যার আর একটা আছে স্যার, যা বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় কর্তৃক প্রস্তাবিত সিদ্ধান্তকে সমর্থন করে, তা হুম। প্রাসঙ্গিক তা ব্যাখ্যা করুন। 9 ধারা, সাক্ষ্য আইনের 9 9 ধারা। ধারা। 9 ধারাটা হলো 7 এবং 8-এর দুইটা, যা হোক, বুঝা গেছে। যা হোক, বাদ দাও প্রশ্ন। এলিবাই কিভাবে প্রাসঙ্গিক? এলিবাই কত ধারা? 11 11 ধারা ধারা। স্যার। 11 স্যার। সাক্ষ্য আইনের 11। 11 ধারা। আচ্ছা, একটা প্রশ্ন আসছিল, আমি তোমাদের কাছে বলি, এটা 2018 সনে আসছিল। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং ঢাকা জেলার পুলিশ সুপারের কি বলা আছে,
ঢাকা জেলার পুলিশ সুপার এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের মধ্যে আইনগত কর্তৃত্বের পার্থক্য আলোচনা করুন। আইনগত কর্তৃত্ব, আইন তাকে কি ক্ষমতা দিয়েছে, তাদের মধ্যে কি পার্থক্যটা। তো এখন অনেক বড় বড় মাস্টাররা এখানে লিখছেন মেট্রোপলিটনে এতগুলা থানা, জেলায় এতটা থানা, এখানে এডিশনাল আইজি, ওখানে এসপি, ইত্যাদি ইত্যাদি। বুঝতে পারছো? আসলে কি এটা সঠিক? না স্যার। আচ্ছা, তাহলে কি আইনগত হ্যাঁ স্যার। পার্থক্য থাকতে পারে? যেমন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার একজন ইন্সপেক্টরকে শাস্তি দিতে পারেন, জেলা পুলিশ সুপার কিন্তু পারেন না। পারেন? না স্যার। ইন্সপেক্টরকে শাস্তি দেন না। আচ্ছা, এরপরে যে বিষয়টা আছে, জেলা পুলিশ সুপার তিনি কি করতে পারেন? বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য সামরিক শক্তি আহ্বান করতে পারেন না, পুলিশ কমিশনার পারেন। মহানগর আইন জেলা পুলিশের কাছে অকার্যকর, আবার পুলিশ আইন মহানগরের জন্য অকার্যকর। মহানগর পুলিশ কমিশনার যে কোনো শোভাযাত্রা বন্ধের নির্দেশ দিতে পারেন, জেলা পুলিশ সুপার কি পারেন? না স্যার। না স্যার, করেন। পারেন স্যার। মহানগর পুলিশ কমিশনার বেওয়ারিশ সম্পত্তি পেলাতে নিষ্পত্তি করতে পারেন, জেলা পুলিশ সুপার কি পারেন? পারবে না স্যার। না স্যার। না স্যার। পারে না। দেখো, এইগুলো না দিয়ে ঢাকা মহানগরে 50টা থানা আর ঢাকা জেলায় 7টা থানা, এগুলা কোনো উত্তর হইলো? কও। স্যার হ্যাঁ, এটাতে যদি স্যার যে মেট্রোপলিটন পুলিশ কমিশনার উনি ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করতে পারেন, বাট একজন পুলিশ সুপার ম্যাজিস্ট্রেসি না ক্ষমতা না, প্রয়োগ সেও করতে পারে ম্যাজিস্ট্রেসি না। পারে না, সেও ম্যাজিস্ট্রেসি পারে না দাদা। আবার হলো যে একটা আলাদা। গাড়ি রিকোজিশনের ক্ষেত্রে একজন এগুলো মেট্রোপলিটন গাড়ি পুলিশ রেকর্ডিশন, কমিশনার। এটা তো আইনগত কর্তৃত্বের কথা বলা হয়েছে এখনো। আমরা যেটা, এটা তো একটা উদাহরণ, অর্থাৎ কোনো ব্যক্তিকে প্রবেশের জন্য বাধা করতে পারে। কমিশনার যে কোনো লোককে প্রবেশের যে নিষেধাজ্ঞা দিতে পারেন, বহিষ্কার করতে এবং পারেন, বাইরেও করে দিতে পারে। এগুলো পার্থক্য। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, বিভিন্ন গাইডে যে কথাগুলো লেখা আছে, এই জন্য আমি যে আমার গাইড লিখছি, গাইডটা তোমাদের কাজে লাগবে, একটু পড়ে দেখো, কাজে লাগবে যদি বুঝতে পারো। যাই হোক, আমরা আজকের মতো শেষ করি। আর কারো কিছু বলার থাকলে বলতে পারো। স্যার, হুম। আমার একটা প্রশ্ন ছিল স্যার, যে বৈরী সাক্ষী কাকে বলে, কোন হুম। কোন অবস্থায় সাক্ষীকে বৈরী ঘোষণা দেয়? এই শেষের অংশটুকু কি 155? না, 154। অর্থাৎ বৈরী সাক্ষী, অবাঞ্ছিত সাক্ষী। আমার কথা বোঝা গেছে? কারো কিছু বলার আছে? তোমাদের কিছু বলার আছে আর? কি, নাজমুল বা অন্য কেউ কিছু বলবা? না স্যার। আচ্ছা, তোমরা যে পরীক্ষা দিছো, এই পরীক্ষার প্রশ্নগুলো অনেকেই ভালো লিখছো, কিন্তু অনেকে আবার কেন যে তোমরা খারাপ লিখতেছো আমি বুঝতেছি না। আর আমি যে বিষয়টা আরো বলবো পরে, এর উত্তরটা একটু ডেভেলপ হয়েছে। আর অনেকে তো পরীক্ষায় দেয় না, কি বলার আছে। ওই যে রাশেদ, ওটা আমি জীবনে সোজা করতে পারবো না, 4-5 বছরে পারিনি। স্যার কালকে একটু স্যার ওই যে আমরা যে অ্যান্সার গুলো দিচ্ছি এটার উপর সংক্ষেপে একটু স্যার দিয়েন স্যার, তাহলে এগুলো একটু। আলোচনা করবো, আগে 2-1 জন আরো পরীক্ষা দেখ, সবাই পরীক্ষা দিলে জিনিসটা ভালো হয়। তবে অনেকেই এই যে লেডিস মার্কার লেখছো, লেডিস মার্কার লেখলে হয় না, একটু বুঝে শুনে লিখতে হয়। যেমন আমাদের মনিরের লেখা ভালো হয়েছে, ও সাইফুল লিখছে, যে রংপুর সাইফুল, লেখাগুলো ভালো আছে কিছুটা। নাজমুল, ওর লেখাও কিছুটা আছে। কিন্তু লিখতে গিয়ে তোমরা যদি ভুল করো,
এটা তো সংশোধন করা যাবে, কিন্তু একটু চেষ্টা তো করতে হবে নিজের, নাকি? জি স্যার। একটা জিনিস, আমি যে ক্লাস করাই, এমন যদি হয় যে না আমি নিজেই তোমাদেরকে বোঝাইতে পারি না বা ভুল ব্যাখ্যা দেই, সেটাও কিন্তু তোমরা বলতে পারো যে স্যার আসলে আপনার পড়ানোটা ভুল। না যাই হোক। স্যার, আমাদের আগের প্রশ্নের যে বিষয়গুলো ছিল এটাকে আমরা বড় করে ফেলতাম যাতে করে লেখাতে মানে প্রশ্নের সারমর্মই থাকতো না। এখন বিষয়গুলো ওই হিসাবে এখন জানতে জানতে মোটামুটি এখন যেটা তোমরা উত্তর দিচ্ছ, তার মানে তোমার কাছে যেটা জানতে চাচ্ছে ওই বিষয়বস্তুটা ভিতরে আছে। হ্যাঁ, এটা না থাকলে তো তুমি নাম্বার পাবা না, তুমি হুদাই আন্দাজি ধারা দিলে হবে। যাই হোক, ভালো থাকো সবাই, কালকে কথা হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর যারা আমার কথাগুলো শুনছে তাদের উদ্দেশ্যে বলছি, যারা এখনো পরীক্ষা দেও নাই, অনুরোধ থাকলো পরীক্ষা দাও, কারণ পরীক্ষা দিলে তোমারই উপকার হবে। ধন্যবাদ সবাইকে।